হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার 2.2 অর্থাৎ পদার্থের গঠন, এই চ্যাপ্টারের আমরা সম্পূর্ণ নোটস প্রোভাইড করব। এই চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সবগুলোর আনসার সহ আমরা দেখব, প্রত্যেকটা প্রশ্নের আনসারও বুঝে নেব। এবং এই প্রশ্নগুলো করলে তোমাদের আলাদা করে প্রশ্নবিচিত্রা সলভ করার প্রয়োজন নেই, তোমরা করতে পারো। তোমরা যখন নোটসের ক্লাস, এই ক্লাসটা পুরো কমপ্লিট মানে ভালো মতোভাবে দেখে নেবে, বুঝে নেবে, দেখবে প্রশ্নবিচিত্রা সমস্ত প্রশ্নই তোমরা করতে পারছো। প্লাস পরীক্ষায় তোমাদের এপ্রিল মাসের শুরুতেই তোমাদের পরীক্ষা, ফার্স্ট সামেটিভ পরীক্ষা। যখন পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়ার পর তোমরা মিলিয়ে নিতে পারো এই নোটস থেকে, কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। কেমন? তাই আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং আগে আমরা সব চ্যাপ্টারে কিন্তু নোটস প্রোভাইড করেছি, তোমাদের যতগুলো ফার্স্ট ইউনিট টেস্টের চ্যাপ্টার আছে সবগুলো নোটস প্রোভাইড করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই এখনও সময় আছে, দেখে নিও। তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য তোমরা পুরোপুরি 100% প্রিপেয়ার হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পরমাণু অণু কাকে বলে? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। অবিভাজ্য মানে যেটাকে আর ভাঙা যায় না। এটা ডাল্টনের মানে একটা মতবাদ ছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, কারণ সেই সময় পরমাণুকে ভাঙা যেত না। আমরা এখন জানি পরমাণুকে ভাঙা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভাঙা যায় এবং আরও অনেক কণা থাকে। যাই হোক, তখন পদার্থের যেটা ক্ষুদ্রতম কণা, অবিভাজ্য কণা, সেটাকেই পরমাণু হিসেবে ভাবা হতো। আমরা সংজ্ঞাতে সেটাই লিখবো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে ওর সমস্ত ধর্ম বজায় থাকে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলা হয় পরমাণু। এখান থেকে শর্ট কোশ্চেন ঘুরে আসতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তোমাকে হয়তো লিখবে পরমাণু, অণু, এরকমভাবে অপশান দেবে, আয়ন, তারপর কোনোটি নয়। তখন পরমাণুটা তোমরা কিন্তু টিক করবে। ওকে, পরমাণু হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, এগুলো হচ্ছে উদাহরণ। আর অণুর ক্ষেত্রে লিখবে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে বলা হয় অণু। দেখো, পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে, নাও পারে। যে সমস্ত মৌলর মানে অণুগুলো, যে সমস্ত মৌলের অণুগুলো একটা পরমাণু নিয়েই তৈরি, তাদের অণু আর পরমাণু একই জিনিস, একটা পরমাণু নিয়েই একটা অণু তৈরি, তাহলে তাদের অণু যা পরমাণু তা, তাহলে তাদের স্বাধীন অস্তিত্ব থাকবে। কিন্তু যাদের, যেমন হাইড্রোজেনের একটা পরমাণু মানে এইচ, কিন্তু হাইড্রোজেনের দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। তাহলে অণু পরমাণু কিন্তু একই না। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকবে না, কিন্তু হাইড্রোজেন অণুর স্বাধীন অস্তিত্ব থাকবে। এটাই হচ্ছে পরমাণু এবং অণুর মধ্যে ডিফারেন্স। কতগুলো পরমাণু মিলেই কিন্তু একটা অণু তৈরি হয়। কেমন? তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে তার সব ধর্ম বজায় থাকে, যারা যা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে বলা হয় অণু। যেমন হাইড্রোজেন, অক্সিজেন। এখানে হাইড্রোজেন যখন লিখবে, আমি তো টাইপ করেছি, এই জায়গাটা ঠিকমতো হয়নি, এই ডান দিকে নিচে ছোট করে টু লিখবে। অক্সিজেনের ক্ষেত্রে ডান দিকে নিচে করে ছোট করে টু লিখবে। ডাল্টনের পরমাণুবাদের 3টি স্বীকার্য ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। ডাল্টনের পরমাণুবাদ বা রাদারফোর্ডের পরমাণুবাদের মধ্যে একটা কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে, ভালো মতোভাবে করবে। ডাল্টন কি বলেছিলেন? পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র নিরেট কণা দিয়ে গঠিত। কেমন? এটাই হচ্ছে পরমাণু। আর পরমাণুকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া দিয়ে আমরা তৈরি, মানে সৃষ্টিও করতে পারি না বা ধ্বংসও করতে পারি না। আর একই মৌলের পরমাণুগুলোর ভর, আকার, ধর্ম একই হয়, আর বিভিন্ন মৌলের পরমাণুগুলোর ভর, ধর্ম, আকার কী হয়? আলাদা আলাদা হয়। পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু দেখো 3টে কণা নিয়ে গঠিত, মানে পরমাণুর মধ্যে 3টে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কোনটার কি আধান? ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক মানে প্লাস, আর নিউট্রনের কোনো আধান নেই মানে নিস্তড়িত, শূন্য। ওকে, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক যা পারমাণবিক সংখ্যা একই জিনিস। কেমন? অ্যাটমিক নাম্বার। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, কোনো পরমাণু নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে প্রোটন বলে, এই পারমাণবিক সংখ্যা বলে বা পরমাণু ক্রমাঙ্ক বলে। যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে 8টা পরমাণু থাকে, তাই জন্য অক্সিজেনে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে পারমাণবিক সংখ্যা 8 হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেনের 7টা, তাহলে পারমাণবিক সংখ্যা 7। যতগুলো প্রোটন থাকবে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে, তাই জন্য পারমাণবিক সংখ্যা 11। আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে। নিউক্লিয়াসে তো প্রোটন থাকে আর নিউট্রন থাকে, একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটন মানে প্লাসগুলো থাকে,
আর নিউট্রন মানে নিস্তড়িত কণাগুলো থাকে। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কি থাকে, ইলেকট্রনগুলো ঘোরে যেগুলোর আধান কি, আধান হচ্ছে মাইনাস। কেমন? এবার এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে সেই সংখ্যার, সে টোটাল নাম্বারটাকে কি বলে, ভর সংখ্যা বলে। যেমন সোডিয়ামের প্রোটন হচ্ছে 11, নিউট্রন হচ্ছে 12, তাহলে ভর সংখ্যা কত হবে, 11 আর 12 যোগ করবো 23। ওকে, ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক কি? ভর সংখ্যা মানে কি পড়লাম, ভর সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন। আর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা মানে জানলাম শুধু প্রোটন সংখ্যা। তাহলে এই প্রোটন সংখ্যার বদলে পারমাণবিক সংখ্যা লিখবো, তাহলে কী হবে, পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান হবে কি, ভর সংখ্যা, তাই না? তো সেটাই লিখেছে পরমাণু তাহলে ভর সংখ্যা কী হবে, পরমাণু ক্রমাঙ্ক যোগ নিউট্রন সংখ্যা। কেমন? বা তুমি এটাও লিখতে পারো, নিউট্রন সংখ্যা, আমি n লিখলাম, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা, ভর সংখ্যাকে মাস নাম্বার বলে, হ্যাঁ মাস নাম্বার, মাইনাস অ্যাটমিক নাম্বার। তাহলে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। তোমাকে এরকমভাবে প্রশ্ন দেবে, ধরো সোডিয়াম দিল তোমাকে, এটা 11, এটা 23, নিয়ে তোমাকে বলবে সোডিয়ামের ইলেকট্রন কটা আছে, নিচে পারমাণবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, তার মানে প্রোটন কটা আছে, প্রোটন 11টা। একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে 11টা প্রোটন থাকলে ইলেকট্রনও 11টা থাকবে। নিউট্রন কটা, দেখো উপরে 23 মানে কি, প্রোটন যোগ নিউট্রন, আর নিচে হচ্ছে প্রোটন, তাহলে নিউট্রন কটা, উপর থেকে নিচেরটা মাইনাস করবো, তাহলে 23 থেকে 11 মাইনাস করবো, নিয়ে বলবো 12টি। ওকে, এরকম প্রশ্ন কিন্তু আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের, আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা হয়, তাদের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়ট্রিয়াম, ট্রিটিয়াম বা ট্রিসিয়াম। প্রত্যেকে দেখো এক এক নিচে এক আছে, কিন্তু ভর সংখ্যা একটার 1, এটা 2, এটা 3। তাহলে যাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আমরা কি বলবো, তাদের বলবো আমরা আইসোটোপ। আইসোটোপ মানে কি, আইসো মানে একই, আর টোপস মানে হচ্ছে পজিশন বা অবস্থান। যখন তোমরা উঁচু ক্লাসে যাবে পর্যায় সারণীতে একই জায়গায় অবস্থান করে, তার জন্য এদের আইসোটোপ বলে। আর একটা জিনিস বলে দিই তোমাদের, এটা অনেক সময় প্রশ্ন বুঝি, তারা তো তোমরা পাবে, দেখবে এগুলো অঙ্কন করতে বলবে। প্রোটিয়াম যদি অঙ্কন করতে হয়, পরমাণু নিউক্লিয়াস অঙ্কন করবে, এখানে কটা প্রোটন আছে বলো তো, একটা, পারমাণবিক সংখ্যা 1 মানে একটাই প্রোটন, তাহলে ভেতরে শুধু প্লাস দেবে মানে একটাই প্রোটন। বাইরে কক্ষপথ আঁকবে, ইলেকট্রন কটা হবে, একটা ইলেকট্রন হবে, এটা একটাই ইলেকট্রন, মাইনাস চিহ্ন দেবে। ওকে, তাহলে প্রোটিয়াম হয়ে গেল। নিউট্রন হবে না, কারণ 1 থেকে 1 মাইনাস করলে কত হয়, নিউট্রন 0 হয়, নিউট্রন নাই। ডয়ট্রিয়াম আঁকবো আমরা, কেমন ডয়ট্রিয়াম আঁকবো কী করে, ডয়ট্রিয়ামে দেখো, ডয়ট্রিয়াম মানে কি, ডয়ট্রিয়াম মানে হচ্ছে 1, 2, তাই তো? তাহলে একই রকমভাবে আমরা নিউক্লিয়াসটা প্রথমে আঁকবো, নিউক্লিয়াসের মধ্যে কটা প্রোটন আছে, একটাই প্রোটন আছে, আর 2 থেকে 1 মাইনাস করলে নিউট্রন একটা, তাহলে একটা এমনি ফাঁকা আঁকবো মানে একটা নিউট্রন। আর প্রথম কক্ষপথে ইলেকট্রন কটা হবে, একটা হবে, এটা হচ্ছে ডয়ট্রিয়াম। ট্রিসিয়াম বা ট্রিটিয়াম মানে এটা। তাহলে এখানে এটা যখন আমরা আঁকবো তখন আমরা এরকমভাবে আঁকবো, এইখানে আচ্ছা 1 মিনিট, আমাদের প্রোটন হচ্ছে একটা, আর নিউট্রন কটা থাকবে, 2টো নিউট্রন থাকবে না, এটা নিউক্লিয়াস। তার কারণ 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, 2টো নিউট্রন, তার জন্য 2টো ফাঁকা দিয়েছি, একটা প্লাস দিয়েছি মানে একটা প্রোটন, আর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন হবে। এগুলো কিন্তু অঙ্কন করতে দেয়, কেমন? ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ফলো করবে, কেমন? যা যা বলা হচ্ছে সেগুলো কিন্তু একদম প্রত্যেকটা কথা মেনে চলবে, ভালো করে পড়বে, পড়াশোনা করো, এগুলো রিভিশন দাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নোটসগুলো ফলো করো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যা যা বলা হচ্ছে, যা যা নোটসের মধ্যে আছে এগুলো ভালো করে পড়ে নাও। প্রত্যেকটা কথা যেগুলো আমি বলছি বা আলাদা এক্সট্রা যে পয়েন্টগুলো বলছি সেগুলো মনে রাখো, আর তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। যেমন আমরা আইসোটোপ পড়লাম, আইসোটোপে কী ছিল বলো তো, নিচেরটা 1 হচ্ছিল মানে পারমাণবিক সংখ্যা 1 হচ্ছিল, আর উপরটা আলাদা হচ্ছিল, ভর সংখ্যাটা আলাদা হচ্ছিল। আইসোবারটা পুরো উল্টো, মানে উপরটা একই হবে, উপরটা কি, উপরটা মানে কি ভর সংখ্যা, নিচেরটা কি পারমাণবিক সংখ্যা, তাহলে উপরের ভর সংখ্যা যাদের একই, দেখো ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক মানে নিচেরটা আলাদা, তাদের কি বলবো আমরা, আইসোবার। তাহলে তারা একই মৌলের পরমাণু হবে না, কি হবে, বিভিন্ন মৌলের পরমাণু। কেমন? যেমন দেখো কার্বন আর নাইট্রোজেন, দুটোর পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা, একটা 6 একটা 7, কিন্তু দুটোরই ভর সংখ্যা 14, তার জন্য এরা হচ্ছে আইসোবার। এবার তোমাকে হয়তো ঘুরিয়ে প্রশ্ন দিলে এমন একটা যে তুমি বলে স্যার আপনার নোটস থেকে প্রশ্ন কমন আসেনি, কী প্রশ্ন, তোমাকে বলবে যে কার্বন এই 6, 14 ও নাইট্রোজেন 7, 14,
এরা হলো পরস্পরের, অপশান দেবে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, কোনোটিই নয়। যে তুমি পারছো না, কিন্তু এখানে দেখো এক্সাম্পল আমার মধ্যেই ভরা আছে, তুমি বুঝতে পারছো যে দুটোর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, মানে আইসোবার হবে আনসার, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে। ওকে, সায়েন্সের ক্ষেত্রে এমন নয় যে একটা দুটো প্রশ্ন করলাম কমন চলে আসলো, হয় না। 10টা স্কুলে যদি তোমরা প্রশ্নপত্র দেখো, তোমাদের স্কুল, তোমাদের পাশের বন্ধুদের স্কুল, সবার প্রশ্নপত্র কি একই হয়? একই কিন্তু হয় না। বা এই বছর যেটা প্রশ্ন হয় পরের বছর কি একই কোশ্চেন হয়? হয় না। তার মানে অনেক প্রশ্ন রয়েছে সায়েন্সের মধ্যে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে অনেক প্রশ্ন করতে হয়। তার থেকেও কিন্তু আমি অনেক প্রশ্ন কমিয়ে দিয়েছি। দেখবে সায়েন্সে কিন্তু সাধারণত সাজেশন হয় না, তবুও কিন্তু অনেক প্রশ্ন আমি কমিয়ে দিয়েছি। এগুলোই করো ঠিকমতো, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। পরমাণু নিস্তরিত হয় কেন? আমরা এখনই আলোচনা করলাম যে পরমাণুর মধ্যে প্রোটন যতগুলো থাকে, ইলেকট্রন ততগুলো থাকে। ধরো আমি ভাবলাম সোডিয়াম, আমি ভাবছি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সোডিয়াম, এই সোডিয়ামের মধ্যে কতগুলো প্রোটন আছে? 11টা প্রোটন আছে, তাহলে প্রোটন আছে 11টা। ধরো এক একটা প্রোটনের চার্জ হচ্ছে +1, তাহলে 11টার কথা হবে +11। ইলেকট্রন কতগুলো থাকে? যতগুলো একটা পরমাণুতে প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে 11টা থাকবে। এক একটা ইলেকট্রনের আধান প্রোটনের মতোই সমান হয় কিন্তু মাইনাস হয়, প্রোটনটা প্লাস হয়, ইলেকট্রনটা মাইনাস হয়, তাহলে 11টা মাইনাস মানে -11। এবার যোগ করো, নিউট্রনে তো আধান নেই, তাহলে নিউট্রনটা বাদ দিলাম, 12টা নিউট্রন আছে বাদ দিলাম, যেহেতু নিউট্রন কোনো আধান নেই, তাহলে 11টা প্রোটনের জন্য 11টা প্লাস, 11টা নিউট্রনের জন্য 11টা মাইনাস, তাহলে প্লাস মাইনাসের হিসাব করলে কত হয়? 0। তাহলে আধান থাকছে? পরমাণুর থাকছে না। তার মানে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে ঠিক ততগুলো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। এবার তাদের আধান, মানে এক একটা প্রোটনের আধান এক একটা ইলেকট্রনের আধানের সমান এবং বিপরীতধর্মী, মানে একটা প্লাস হয় তো একটা মাইনাস হয়, নিয়ে একে অপরকে নিউট্রালাইজ করে দেয়, প্রশমিত করে দেয়, তাই জন্য পরমাণু নিস্তরিত হয়। এটাই হবে আনসার। রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত, যেটা বলছিলাম ডাল্টনের পরমাণুবাদ বা রাদারফোর্ড, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, উদাহরণ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে করবে। রাদারফোর্ড কি বলেছিলেন? আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তিনি বলেছিলেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর মধ্যে বেশিরভাগ ভরই তার মধ্যে অল্প জায়গায়, পরমাণুর মধ্যে অল্প জায়গা মানে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে, এবং নিউক্লিয়াসের আধান হচ্ছে পজিটিভ। শর্ট কোশ্চেন আছে, নিউক্লিয়াসের ধনাত্মক নিউক্লিয়াসের আধান হলো ধনাত্মক কেন? তার কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে যেটা আধান হচ্ছে প্লাস, নিউট্রন থাকে যার আধান হচ্ছে 0, তাহলে টোটাল আধান কী হবে? প্লাসই হবে যেহেতু প্রোটন থাকছে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, মানে একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, আরও কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোতেও কী হয়? ইলেকট্রনগুলো আবর্তন করে। এরপরে পরমাণু ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম, ঘুরে প্রশ্ন আসতে পারে নিজস্ব ধর্ম বলা হয় কেন? স্বকীয় ধর্ম বা নিজস্ব ধর্ম বলা হয় কেন? তার কারণ দুটো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কখনো একই হয় না, প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা পরমাণু ক্রমাঙ্ক। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, সোডিয়ামের 11, কার্বনের হচ্ছে 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, সবার আলাদা আলাদা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার উপরেই কিন্তু তার সেই মৌলটার ধর্মগুলো নির্ভর করে। কেমন? আর যদি পরমাণু ক্রমাঙ্ক পাল্টে যায়, 6 ছিল 7 হয়ে গেল, তাহলে জিনিসটাই পাল্টে যাবে। 6 মানে তো কার্বন, 7 হয়ে গেল মানে সেটা নাইট্রোজেন হয়ে গেল, 8 হয়ে গেল মানে সেটা অক্সিজেন হয়ে গেল, মানে মৌলটাই পাল্টে যাবে। কেমন? তাই জন্য পরমাণু ক্রমাঙ্ককে মৌলের নিজস্ব ইন্ট্রিনসিক প্রপার্টি বা স্বকীয় ধর্ম বলা হয়। গলার অবস্থা খুব একটা ভালো নেই, বারবার বলছি, আগের ক্লাসেও বলেছিলাম, তবুও যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ক্লাসগুলো, মানে দুটো চ্যাপ্টার রয়েছে সেগুলো কমপ্লিট করে দিন, সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি, এবং একটা ক্লাসেই দেখো একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দেওয়া হচ্ছে। এবং এমন নয় যে শুধুমাত্র রিডিং পড়া, প্রত্যেকটা জিনিস পয়েন্ট যেগুলো বোঝানো আছে সব খুব সহজ করে বোঝানো হচ্ছে। যদি মনে হচ্ছে স্যার একটু তাড়াতাড়ি হচ্ছে, বুঝতে পারছি না, তাড়াতাড়ি বলছেন, একবার পুরো দেখে নাও, তারপর আরও একবার বা দুবার চালিয়ে নাও, দেখবে সব বুঝতে পারবে। কেমন? সব তোমরা ধীরে ধীরে জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে। ওকে, পরের প্রশ্নে যাবো, যোজ্যতা কাকে বলে? কোনো একটা মৌল অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই যোজ্যতা বলে। একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, বা যতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, বা যতগুলো হাইড্রোজেনকে কোনো একটা যৌগ থেকে বের করতে পারে, বা যতগুলো ক্লোরিনকে কোনো যৌগ থেকে বের করতে পারে, তাকে যোজ্যতা বলে। যেমন কার্বন 4টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য কার্বনের যোজ্যতা হবে 4। অক্সিজেন 2টো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এরকম করে মনে রাখতে হবে। আস আর ইক
কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজ্যতা দেখা যায়, কেমন? এবার তার মধ্যে ধরো আয়রন, আয়রন হচ্ছে Fe, তাই না? ফেরাম, ফেরাম। এবার এর যেটা কম যোজ্যতা, দুটো যোজ্যতা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তাহলে কম যোজ্যতা, তাহলে সেখানে কী হবে, ফের যুক্ত আস নিয়ে হয়ে যাবে ফেরাস। আর যেটা বেশি যোজ্যতা, ফের যুক্ত ইক, মানে ইক যোগ হবে, সেটা হয়ে যাবে ফেরিক। তার মানে কম আধানযুক্ত বা কম যোজ্যতাযুক্ত যৌগগুলোকে আমরা বলবো আস, আর বেশি যোজ্যতা বা বেশি আধানযুক্ত আয়নকে বলবো ইক। যেমন Fe2, মানে এটা কি করে থাকে জানো, আয়নটা থাকে Fe2+ হিসাবে, আর ফেরিক যখন থাকবে তখন Fe3+ হিসেবে থাকবে। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত কণাকে আয়ন বলে। আয়ন দুই রকমের, ক্যাটায়ন আর অ্যানায়ন। যেগুলো প্লাস সেগুলোকে ক্যাটায়ন বলে, আর যেগুলো মাইনাস সেগুলোকে অ্যানায়ন বলে। ওকে, এরপরে পরিবর্তনশীল যোজ্যতা বললাম, একাধিক যোজ্যতা দেখায়। যেমন এখানে দেখো ফেরাস ক্লোরাইড FeCl2, এখানে আয়রনের যোজ্যতা কত? 2, দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। আর ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজ্যতা কত? 3, কারণ 3টে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। সমযোজী যৌগ, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস, মানে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে কোনগুলো? নিষ্ক্রিয় গ্যাস পরপর তোমরা পড়বে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, He, এটা হ্যাঁ, এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবার কাছাকাছি যেটা নিষ্ক্রিয় গ্যাস আছে সেই রকম ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, মানে ওই রকম ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য যে কোনো পরমাণু কী করে, হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, বা ইলেকট্রন জোড় তৈরি করে। তো এইখানে বলছে যে যারা ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো, মানে নিকটতম মানে কি, কাছাকাছি, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় ব্যবহার করে সমভাবে, মানে দুজনে ব্যবহার করবে, নিয়ে রাসায়নিক বন্ধন গঠন করে, সে বন্ধনকে সমযোজী বন্ধন বলে। আর এই যৌগগুলোকে আমরা বলবো সমযোজী যৌগ। যেমন হাইড্রোজেন, একটা বুঝিয়ে দিই, দেখো হাইড্রোজেন কী করে, দুটো হাইড্রোজেন পরমাণু, প্রথমে হাইড্রোজেন পরমাণুটা একটা ইলেকট্রন দেবে, এই হাইড্রোজেন পরমাণুটা একটা ইলেকট্রন দেবে, এই যে ইলেকট্রন জোড়টা তৈরি হলো, এই দুটো জোড় এই হাইড্রোজেনও ব্যবহার করবে, এও ব্যবহার করবে, তাহলে এই হাইড্রোজেনেরও দুটো পরমাণু হয়ে গেল, এরও কিন্তু দুটো ইলেকট্রন হয়ে গেল, এটারও কিন্তু দুটো ইলেকট্রন হয়ে গেল। এরকমভাবে হয়। মিথেনটা বোঝায়, মিথেনের কার্বনের 4টে ইলেকট্রন বাইরের কক্ষে, কেমন? কার্বনের মোট 6টা ইলেকট্রন, এবার সেটা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন 2,4 হয়, তাহলে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, এরকম দিলাম আমি। হ্যাঁ, হাইড্রোজেনের কটা ইলেকট্রন হয়? একটা ইলেকট্রন, আমি এরকম করে দিচ্ছি, ক্রস করে, হ্যাঁ, বোঝানোর জন্য। তাহলে এটা ক্রস করলাম, এখানেও আমি ক্রস করলাম, আর এখানেও আমি ক্রস করে হাইড্রোজেন দিলাম, নিয়ে কী হয়, এই হাইড্রোজেনে দুটো হয়ে গেল, এও জোড় করবে, এও জোড় করে নেবে দুটো, এটাও জোড় করবে, আর কার্বন কী করবে, এই দুটো, এখানকার দুটো, এখানকার দুটো, এখানকার দুটো, মানে 8টা হয়ে যাবে কার্বনের। তাহলে সমভাবে, মানে সবাই যখন সমানভাবে ব্যবহার করবে, এই ধরনের বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন, এবং এই যৌগগুলোকে আমরা বলবো সমযোজী যৌগ। ওকে, আর তড়িৎযোজীর ক্ষেত্রে যখন তাদের বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বর্জন করে, মানে একজন ইলেকট্রন গ্রহণ করবে, একজন বর্জন করবে, যেমন সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, নিয়ে কী তৈরি হবে, Na+, ওই ইলেকট্রনটা কে নেয়, ক্লোরিন নেয়, ক্লোরিন ওই ইলেকট্রনটা একটা ইলেকট্রন গ্রহণ করে, কেমন? একটা ইলেকট্রন গ্রহণ করে, কী হবে, Cl-, Na+ আর Cl- নিয়ে তৈরি হয়ে যাবে কী হবে, NaCl। এই ধরনের যৌগকে বলা হয় আয়নীয় যৌগ। সমযোজী যৌগের বৈশিষ্ট্য কী লিখবে, এদের অণুর অস্তিত্ব আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, সমযোজী যৌগ সাধারণত তরল বা গ্যাসীয় হয়। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে কী লিখবে, সমযোজী যৌগ ঠিক উল্টো, সমযোজী যৌগের ক্ষেত্রে যেমন অণুর অস্তিত্ব আছে, আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাদের হচ্ছে বেশি, আয়নীয় যৌগের বেশি। সমযোজী যৌগ তরল বা গ্যাসীয় হয়, আর আয়নীয় যৌগ সাধারণত কঠিন হয়, কেমন? এগুলো হচ্ছে মানে আর এই ছবিগুলো অঙ্কন করবে, জল, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এই ছবিগুলো অঙ্কন করবে। কার্বন ডাইঅক্সাইডটা আচ্ছা দেখিয়ে দিচ্ছি। কার্বনের ক্ষেত্রে 4টে ইলেকট্রন বললাম, 4টে ইলেকট্রন, তাহলে এখানে একটা 4টে দেখলাম। অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তাহলে অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6, এখন আমি অক্সিজেন আঁকবো 1, 2, 3, 4, 5, 6, এটা এদিকে সরিয়ে দিই। হ্যাঁ, এবার যখন কি হবে, এই যে এই মাঝের দুটো ইলেকট্রন একসঙ্গে আসবে, তো নিয়ে
এইরকমভাবে হয়ে যাবে। তাহলে এই অক্সিজেনের কাউন্ট করো, তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 5 6 7 8, 8টা হয়ে গেল। এই অক্সিজেনের হিসেব করো কটা ডট রয়েছে, দেখো 8টা। কার্বনের হিসাব করবো এবার, কার্বন এরকমভাবে তৈরি করবে, নিয়ে কার্বনের বাঁ দিকে 4টে এদিকে 4টে, তাহলে 8টা হয়ে গেল। এইরকমভাবে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়। আর এইখানে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়, এই দুটো মিলে একটা বন্ধন, তাহলে ডাবল বন্ড হয়েছে, মানে অক্সিজেন এই ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড ও। আর বাকি ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করেনি, তাই জন্য ওরা থেকে গেছে মাথায় মাথায় এরকমভাবে। সমযোজী তড়িৎযোজীর মধ্যে পার্থক্য, পরমাণুর মধ্যে পার্থক্য করবে। মূলক একাধিক পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় থেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তাদের মূলক বলে। যেমন নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আর 4টে হাইড্রোজেন মিলে NH4+ যখন তৈরি হয় অ্যামোনিয়াম মূলক, সেগুলো কি হয়, এটা কিন্তু আলাদাভাবে না, একটা ইউনিট হিসাবে, একটা জোট হিসাবে বিক্রিয়া করে, এদের বলা হয় মূলক। কেমন, অনেকগুলো পরমাণু যখন একসঙ্গে জোটবদ্ধ হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তাদের কি বলে, মূলক বলে। কিছু কিছু মূলকগুলো সংকেতগুলো মনে রাখবে, কেমন, এটা আমি নোটসের মধ্যে দিয়েছি, বা যদি না দিয়ে থাকে ওকে দেখে নিও। মূলকগুলো যেমন সালফেট মূলকের সংকেত SO4 2-, আধান কত, তাহলে 2-, আর যোজ্যতা কত, 2, মানে প্লাস মাইনাস ছাড়া যে সংখ্যা সেটা যোজ্যতা, আর আধান মানে প্লাস মাইনাস দিয়ে যেটা, যেমন এখানে একটা প্লাস আছে অ্যামোনিয়াম মূলকে, তাহলে আধান হচ্ছে +1, আর যোজ্যতা কত হবে, শুধু 1, প্লাস মাইনাস ছাড়া। তাহলে ওই মূলকগুলোর তোমরা কিন্তু যোজ্যতাগুলো করে নেবে। নাইট্রেট মূলক মানে NO3-, তাহলে এটার যোজ্যতা কত হবে, আধান হচ্ছে -1, মাইনাস মানে কি, মাইনাস একটা আছে মানে -1, আর যোজ্যতা কত হবে 1। আর সংকেতগুলো করবে, আমি স্টার দিয়ে দিয়েছি, কিছু কিছু ডাবল স্টার দিয়েছি, মানে দারুণ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ডাবল স্টার দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এরকমভাবে বেশ কিছু আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা করে নিও। এখানে যেমন দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট AlNO3 হোল থ্রাইস, হাইড্রোজেন সালফাইড H2S, এরকমভাবে করবে। ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 হোল টুয়াইস, এরকমভাবে কিন্তু তোমাদের করতে হয়। ওকে, এগুলো করবে। শর্ট কোয়েশ্চেন আমি আলাদা করে বলছি না, পেড ক্লাসে যারা আছো সব শর্ট কোয়েশ্চেনগুলোই করবে, কেমন। আর সাজেশন আমি দিয়ে দেবো। পরমাণু অবিভাজ্য বলেছেন ডাল্টন, পরমাণুদের জনক বলা হয় ডাল্টনকে। পরমাণু বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন না নামকরণ করেন জর্জ স্টোনি। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। কেমন, এই যে সোডিয়ামের কতগুলো নিউট্রন আছে, যেটাই দেখ না কেন উপরটা থেকে নিচেটা মাইনাস করবে, তাহলে নিউট্রন পেয়ে যাবে 12টি। এরকমভাবে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে, করবে। আর কীরকমভাবে শর্ট কোয়েশ্চেন আছে, সংকেত দেবে, হয়তো বলবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কত, সংকেত কি, কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, এরকমভাবে শর্ট কোয়েশ্চেন তোমাদের দেবে। ওই সংকেতগুলো পড়বে, আর তার সঙ্গে শর্ট কোয়েশ্চেন যা দেওয়া হয়েছে সবগুলো তোমরা করে নিও, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পাবে। ওকে, আর আমাদের পেড ক্লাস চলছে। ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, তবুও অনেকে এখনও যুক্ত হচ্ছে, 3টে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের নোটসগুলো তারা পারচেস করে নিচ্ছে। তোমরা চাইলে তোমরাও করতে পারো। আমাদের পেড ক্লাসে 4টে বিষয় ক্লাস 8-এর, সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, গণিত, এই দুটো ক্লাস আমরা প্রোভাইড করি, মানে আমি প্রোভাইড করি, এবং ম্যাম ইতিহাস ভূগোল। তাহলে 4টে বিষয়, গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস ভূগোল, এই 4টে বিষয় হ্যান্ড রিটেন নোটস PDF আকারে করা হয়, কিছু কিছু টাইপ করেও করা হয়। তাই নোটসগুলো আমরা PDF করি, রায়মার্টিন প্রশ্নবিচিত্র সমাধান সেগুলো তোমরা পাবে, তার সঙ্গে সাজেশান প্রত্যেকটা টার্মের আগে আনসার সহ, সেগুলো তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। অনেকেই যুক্ত আছে ক্লাস 8-এর গ্রুপে, যদি কেউ নতুনভাবে ইন্টারেস্টেড থাকো যুক্ত হতে পারো, এখনও যুক্ত হতে পারো। যদি ভাবছো যে সেকেন্ড ইউনিট টেস্ট থেকে যুক্ত হবো, সেটাও করতে পারো। এখনও যুক্ত হয়ে যদি যুক্ত হও তাহলে তোমরা সমস্ত নোটসগুলো পেয়ে যাবে, কেমন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড ক্লাসের ডিটেলস জানতে পারো, বা কীভাবে অ্যাডমিশন নিতে হবে সেই সংক্রান্ত ডিটেলসগুলো জেনে নিতে পারো, কেমন। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো ক্লাসগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখানে পরিবেশের প্রথম থেকে যে নোটস লেখানো হয়েছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পরপর আছে, সবগুলো তোমরা দেখে নিতে পারবে, কেমন। পরিবেশ বিজ্ঞানের সব চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, গণিতের আলাদা প্লেলিস্ট পাবে, ইতিহাস ভূগোলের আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও, কেমন। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।